রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার রাত মানেই মোকসেদ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, বরঞ্চ আজকে মোকসেদ ভাইয়ের ঘটনার পাশাপাশি আপনাদের জন্য বোনাস হিসেবে আরও একটা দুর্দান্ত ঘটনা থাকছে। আজকে প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় মোকসেদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের একটা অসাধারণ ঘটনা। এরপর আমাদের একজন লিসেনার একটি ঘটনা লিখে পাঠিয়েছেন। ঘটনাটির নামকরণ করা হয়েছে পোড়াবাড়ির জিন। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ফেলুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং আমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি মোকসেদ ভাইয়ের লেখা রহিমা তান্ত্রিকের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। প্রিয় লিসেনার্স, আজ আবারও ফিরে আসলাম রহিমা তান্ত্রিকের নতুন একটা ঘটনা নিয়ে। আশা করছি আজকের ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বলতে গেলে আজকের ঘটনাটা এক কথায় অসাধারণ হতে চলছে। আজ যেই ঘটনাটা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে একটা কুস্তিগির জিনের ঘটনা। তাহলে আর দেরি না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই। আদম আলীর পরিবারের সাথে ঘটে গিয়েছিল এই ঘটনাটা। আদম আলী ও তার 2 ছেলে আব্বাস আলী ও জব্বার আলী, তাদের সাথে ঘটে গিয়েছিল মূলত এই ঘটনা। আদম আলী ও তার 2 ছেলে, তাদের পরিবার ছিল এই এলাকার অনেক বড় কুস্তিগির। তাদের সাথে আশেপাশের 2-3 এলাকার কেউ ভয়ে কুস্তি লড়ত না, কারণ আদম আলী এবং তার 2 ছেলে ওরা ছিল অনেক বেশি শক্তিশালী। যার সাথেই কুস্তি করত তারাই হেরে যেত। যেখানেই কুস্তি খেলা হতো সেখানেই ওরা 3 বাপ ছেলে কুস্তি খেলতে চলে যেত। আগে এমন একটা সময় ছিল প্রতিটি এলাকায় কুস্তি হতো, আর ওরা কুস্তি করে সবসময় উপহার নিয়ে ঘরে ফিরে আসতো। কখনো দেয়াল ঘড়ি, কখনো ছাতা, আবার কখনো ছাগল। আগে যখন কুস্তি হতো তখন উপহার হিসেবে এই পুরস্কারগুলোই মূলত দেওয়া হতো। এমন করেই দিন যেতে থাকে, আর আদম আলী কুস্তি খেলে একাধারে জিততেই থাকে। আর এটাই হচ্ছে তাদের জীবনের অনেক বড় সমস্যা। কুস্তি লড়তে লড়তে হঠাৎ একদিন আদম আলী এমন একজনের সাথে কুস্তি লড়তে গেল যে কিনা তার জীবনে কখনোই কোনো কুস্তি খেলাতে হারেনি। এবার আদম আলী তার সাথেই কুস্তি লড়বে ঠিক করলো, আর যেমন ভাবনা তেমন কাজ। আদম আলী এলাকায় মাইকিং করে দিল সে সাব্বির মালের সাথে কুস্তি লড়তে যায়, আর এই খবর সাব্বির মালের কাছেও পৌঁছে গেল। এবার সাব্বির মালও কুস্তি লড়তে রাজি হলো, কারণ সে যদি এখন কুস্তি না লড়ে তাহলে এলাকায় তার একটা বদনাম ছড়িয়ে যাবে, আর তাই বাধ্য হয়েই রাজি হলো কুস্তি লড়ার জন্য। তারপর
এলাকার সবাই মিলে একটা দিন ঠিক করে কুস্তির আয়োজন করলো আর শুরু হয়ে গেল কুস্তি। 2 মিনিট কুস্তি করার পর একটা হ্যাচকা টান দিয়ে সাব্বির মালকে মাটিতে ফেলে দিল আদম আলী। আর এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত থাকা হাজার হাজার মানুষ হই হই করে চিল্লাতে শুরু করলো, কারণ সাব্বির মালকে হারিয়ে দেওয়া এটা কোনো সাধারণ বিষয় না, তাও আবার মাত্র 2 মিনিট কুস্তি করেই। এই লজ্জায় সাব্বির মাল একটা কথাই বলল, আদম, কাজটা ঠিক করলি না। আজকের পর থেকে তোর বংশের আর কেউ কোনো কুস্তি জিততে পারবে না। এটা বলে সাব্বির মাল সেখান থেকে চলে গেল। আর আদম আলীকে মাথায় নিয়ে সবাই নাচানাচি শুরু করলো। আদম আলী কখনো ভাবতেই পারে নাই এবার তার জীবনে নেমে আসবে ভয়ঙ্কর কোনো এক অন্ধকার অধ্যায়। এমন করে দিন যেতে লাগলো। আদম আলী একদিন রাতে বাজার থেকে বাড়িতে আসছিল। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। আদম আলী অনেক সাহসী ছিল, তাই সে সব সময় দেরি করে বাড়িতে ফিরত। তবে আজ একটু বেশি দেরি হয়ে গেছে। আদম আলী যখন বাড়িতে আসছিল তখন আদম আলী খেয়াল করলো তার পিছে পিছে কেউ একজন হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। আদম আলী বেশ কয়েকবার পেছনে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। আদম আলী মনে মনে অনেক রাগ হচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল তার পেছনে কেউ একজন আছে। এমন করে তার বাড়ির পুকুর পাড়ে চলে আসে। পুকুর পাড় পার হলেই তার বাড়ির উঠান। তখন আদম আলী রাগে বলে উঠল, আমি জানি কেউ না কেউ আমার সাথে মজা করতে আসছিস। যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার সামনে আয়। এমন একটা আছাড় দেবো জীবনেও আর ভুলতে পারবি না। এই কথা বলার পর সামনে থেকে আদম আলীর ছেলে আব্বাস আলী বলে উঠল, আব্বা, এত রাইতে তুমি একা একা কার সাথে কথা কও? এখানে তো কাউরে দেখতেছি না। তখন আদম আলী রাগে বলতে লাগলো, কোন জানোয়ারের বাচ্চা আমার পিছু পিছু আসছে আমার ভয় দেখানোর জন্য, কিন্তু কুত্তার বাচ্চা আমার সামনে আসে না। তখন আব্বাস আলী বলল, তোমারে আবার কে ভয় দেখাবে? তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে। যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও তো। তখন আদম আলী আর কিছু না বলে ঘরে চলে গেল, আর আব্বাস আলীও গিয়ে শুয়ে পড়ল। সেদিনের মতো আর কিছুই হলো না। পরের দিন আবার বাজারে একটু কাজ থাকার কারণে আদম আলীর আবারও দেরি হয় বাড়িতে ফিরতে। আজ আবার আগের দিনের মতোই সেই অনুভূতি শুরু হয়ে গেল। আদম আলী আবারও বুঝতে পারলো আজকেও হয়তো কেউ তার পিছু পিছু আসছে। যেই আদম আলী কিছু একটা বলতে যাবে, ঠিক তখন তার সামনে বিশাল দেহী এক অবয়ব এসে দাঁড়ালো আর ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, কিরে আদম আলী, তুই আমারে দেখতে চাইছিলি তাই তো? আজ আমি তোর সামনে চলে আসলাম। কালকেই তোর সাথে দেখা হয়ে যেত, যদি সেই সময় তোর পোলা সেখানে না আসতো। আদম আলী, আজকে যখন তোরে দেখা দিলাম, তাইলে তোর সাথে একটা কুস্তি করব। তুই তো অনেক বড় কুস্তিগীর, যদি সাহস থাকে তাইলে আয়, আমার সাথে কুস্তি কর। আদম আলী খেয়াল করে দেখলো অবয়বটা মাটি থেকে প্রায় 1 ফুট উপরে ভেসে আছে। তখন আদম আলীর আর বুঝতে বাকি রইল না এটা সে কার পাল্লায় পড়েছে। আদম আলী তখন বাহানা করলো, আজ আমার কুস্তি করার মুড নাই, তোর সাথে অন্য কোনো একদিন কুস্তি লড়ব, আজ চলে যা। কিন্তু সেই অবয়বটা কিছুতেই আদম আলীর রাস্তা ছাড়ে না। কথা একটাই, কুস্তি করতে হবে, এমনকি আজকেই করতে হবে। একটা সময় অপারগ হয়ে আদম আলী রাজি হয়ে গেল কুস্তি ধরার জন্য। আর সেখানে শুরু হয়ে গেল জিন আর আদম আলীর মাঝে তুমুল লড়াই। কেউ কাউকে হারাতে পারছে না। একবার আদম আলী অনেক জোরে চাপ দেয়, আরেকবার সেই জিন অনেক জোরে চাপ দেয়। এমন করে কুস্তি চলতেই থাকলো। প্রায় ঘন্টাখানেক কুস্তি লড়ার পর এইবার আদম আলী কিছুটা দুর্বল হতে লাগলো। রাত তখন আনুমানিক 2টা কি 3টা। এদিকে অনেক রাত হওয়ার কারণে আদম আলীর 2 ছেলে আদম আলীকে খোঁজার জন্য বের হলো। অন্যদিকে আদম আলীর মুখ থেকে তখন লালা পড়তে শুরু হয়েছে। এবার আর কিছুতেই আদম আলী পেরে উঠতে পারছিল না। আদম আলী শুধু অজ্ঞান হওয়ার আগে এটাই দেখেছিল, একটা
একটা হ্যারিকেন মিট করে জ্বলছিল আর তার দিকে এগিয়ে আসছিল। তারপর আর কিছুই মনে নেই তার। আদম আলীর যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে আবিষ্কার করলো তার বিছানায়, কিন্তু আদম আলী কোনো কথা বলতে পারল না আর বিছানা থেকে উঠেও দাঁড়াতে পারল না। আদম আলী বুঝতে পারলো সে প্যারালাইজড হয়ে গেছে। তার সাথে রাতে কি কি হয়েছে কিছুই সে বলতে পারল না কাউকে। এমন করে চলে গেল প্রায় 20 দিন। এই 20 দিনে আর কোনো সমস্যা হয়নি। আব্বাস আলীর কাছে খবর আসলো আগামীকাল তাদের পাশের এলাকার কুস্তির আয়োজন করা হয়েছে। এই কথা শুনে আব্বাস আলী অনেক খুশি হলো, কারণ অনেকদিন পর আবারও কুস্তি ধরতে পারবে সে। পরদিন সকাল হতেই আব্বাস আলী চলে গেল কুস্তি করার জন্য, আর সেখানে গিয়ে সে কুস্তি করা শুরু করলো। কিন্তু কষ্টের বিষয় হলো 1 মিনিটও কুস্তি করতে পারল না। তার আগেই আব্বাস আলী হেরে গেল। সবাই তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কারণ এত বড় একজন কুস্তিগির এত কম সময়ে হেরে গেল, যেখানে কিনা আব্বাস আলী কখনো কোনো কুস্তিতে হারে নাই। আব্বাস আলী তখন লজ্জায় বাড়িতে চলে আসলো। এমন করে সারা দিন চলে গেল। দেখতে দেখতে রাতও হয়ে এলো। আব্বাস আলী তাদের পুকুর পাড়ে বসেছিল। রাত তখন আনুমানিক 10টা কি 11টা। হঠাৎ আব্বাস আলী খেয়াল করলো তার সামনে একটা ছোট অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সেই অবয়বের শরীর অনেক পশমে ভর্তি। সেই অবয়বটা আব্বাস আলীকে দেখে আসছে। তখন আব্বাস আলী বলতে লাগলো, কে রে তুই, আর এখানে কি করছিস? তখন সেই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, আব্বাস, আমি তোর সাথে কুস্তি করার জন্য আসছি। আজ তুই আমার সাথে কুস্তি করবি। তখন আব্বাস আলী বলতে লাগলো, দেখ, এখন ইচ্ছা নাই, মন মেজাজ ভালো নাই, এখন এখান থেকে যা। তখন সেই অবয়বটা বলতে লাগলো, আব্বাস, এসব কথা বলে লাভ নাই রে। আমি তোর সাথে কুস্তি করার জন্য এসেছি। তোর বাপ আদম আলী আমার সাথে কুস্তি করে আজ বিছানায় প্যারালাইজড হয়ে পড়ে আছে। এখন তুই আমার সাথে কুস্তি করবি। আব্বাস আলী এই কথা শুনে অনেক রেগে গেল আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোর জন্য তাইলে আমার বাপের এই অবস্থা, আজ তোর অবস্থা আমি খারাপ করে দেব। এটা বলে আব্বাস আলী লাফ দিয়ে সেই অবয়বকে ধরে ফেললো, আর সেখানে শুরু হয়ে গেল দুইজনের তুমুল লড়াই। এমন করে কুস্তি চলতেই থাকে, কেউ কাউকে ছাড়ে না। রাত তখন আনুমানিক 2টা-3টা বাজে। আদম আলীর ছোট ছেলে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে আসলো। এখানে বলে রাখি, আগের দিনের বাথরুমগুলো সবসময় ঘর থেকে কিছুটা দূরেই হতো। আব্বাস আলীদের বাথরুমটাও ছিল পুকুর পাড়ের কাছে। জব্বার আলী যখন পুকুর পাড়ে গেল, সেখানে গিয়ে সে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পেল, আর সেই শব্দ শুনে সে সেখানে চলে গেল। জব্বার আলীর আওয়াজ পেয়ে সেই অবয়বটা আব্বাস আলীকে ছেড়ে সেখান থেকে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আব্বাস, আজকের জন্য বেঁচে গেলি, কিন্তু বেশি দিন বাঁচতে পারবি না। তোর সব কিছুই শেষ। এখন যেটা আছে সেটা শুধু তোর দেহ। জব্বার আলী সেখানে গিয়ে দেখে আব্বাস আলী মাটিতে বসে আছে। তার মুখ দিয়ে লালা ঝরছে, কিন্তু সে অজ্ঞান হয়নি, তবে কিছুই বলতে পারছে না। আর তার বাবা আদম আলীর মতো সেও প্যারালাইজড হয়ে গেছে। জব্বার আলী যখন আব্বাসকে কোলে করে ঘরে নিয়ে গেল, আর ভাবতে লাগলো, এটা তো সাধারণ কিছু হতে পারে না। বাবা আর বড় ভাই দুইজন একইভাবে অসুস্থ হয়ে গেল, এটার তো কিছু একটা কারণ আছে। জব্বার আলী পরের দিন সকালে একজন হুজুরের কাছে গেল। সবকিছু শুনে হুজুর তাদের বাড়িতে আসার জন্য রাজি হলো। কিন্তু এখানে ঘটলো আরেকটা ঘটনা। যেই হুজুর জব্বার আলীর বাড়িতে আসার জন্য রওনা করবে, ঠিক তখন হুজুরের কাছে খবর আসলো তার ছেলে পানিতে পড়ে গেছে। তখন হুজুর সেদিকে দৌড়ে যাবে, এরই মাঝে কি যেন হয়ে গেল। হুজুর তখন দৌড়ে মসজিদের ভেতরে চলে গেল, আর 1 মিনিট পরে এসে বলল, জব্বার, আমি তোমার সাথে তোমার বাড়িতে যেতে পারবো না, কারণ তোমার বাড়িতে যেটা আছে সে অনেক শক্তিশালী। আজ সে আমাকে একটা সাবধানতা বার্তা দিয়েছে। এখন আমি যদি যাই, হয়তো সে আমার কিছু করতে পারবে না, তবে আমার পরিবারের অনেক ক্ষতি করে ফেলবে। জব্বার,
তুমি অন্য কোনো হুজুরের কাছে যাও, আমি তোমার কাজটা করতে পারবো না। জব্বার আলী নিরাশ হয়ে সেখান থেকে চলে আসলো আর অন্য হুজুরের সন্ধানে চলে গেল। এমন করে চলে গেল 6 দিন। এই 6 দিন অনেক হুজুর তান্ত্রিকের কাছে গেল জব্বার আলী, কিন্তু কোনো লাভ হয়নি। কেউ আসতে রাজি হয়নি, আর যেই আসছে সে বাড়ির উঠান থেকে ফিরে চলে গেছে। জব্বার আলী হুজুর খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল। রাতে যখন বাড়ি ফিরে আসছিল তখন জব্বার আলী খেয়াল করলো তার সাথে সাথে কেউ একজন হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। এমন করে কিছুক্ষণ হাঁটার পর জব্বার আলীর কিছুটা রাগ হলো, আর রাগে সে বলতে লাগলো, কিরে কে তুই? আমারে এমন করে ভয় দেখানোর চেষ্টা করছিস? সাহস থাকলে সামনে আয়, দেখি তোর কতটা সাহস। এটা বলতেই একটা অবয়ব হাসতে হাসতে তার সামনে চলে আসলো আর বলতে লাগলো, কিরে জব্বার, মৃত্যুর জন্য এত তাড়াতর? আমি ভাবছিলাম তোরে আর কয়দিন পরে মারবো, কিন্তু তুই এমন ভাবে ডাকাডাকি শুরু করলি, তোর সামনে না আসে আর পারলাম না। একটু আগেই তোর বড় ভাই আব্বাস আলী মারা গেছে, এখন তোর মরার পালা। আর তোর বাপ আদম আলী সে তো আগেই প্যারালাইজড হয়ে আছে, তোর বাবু বেশি দিন বাঁচবে না। তোদের মরার কথা শুনে সে এমনিতেই মারা যাবে। সেই অবয়বটার মুখে এই কথাগুলো শুনে জব্বার আলীর অনেক রাগ হলো আর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তুই আমার ভাইকে মারছস, আমার বাবাকে প্যারালাইজ করে দিছস। আমি এখন আর বেঁচে থেকে কি করব? আজ হয়তো তুই বাঁচবি, নয়তো আমি বাঁচবো। এটা বলেই সেই অবয়বকে জড়িয়ে ধরে ফেললো, আর সেখানে শুরু হয়ে গেল তুমুল কুস্তি। কুস্তি করতে করতে এক সময় জব্বার আলী সেই জিনকে এমন ভাবে ধরে ফেললো, সেই জিন আর নড়াচড়া করতে পারছিল না। সেই জিনের হাত দুইটা পায়ের নিচে দিয়ে মাথা পেঁচিয়ে ধরে ফেললো জব্বার মিয়া। এমন করেই ধরে ফেলার কারণে সেই অবয়বটা আর নড়াচড়া করতে পারছিল না। আর সেই অবয়বটা তখন বলতে লাগলো, জব্বার, ছেড়ে দে আমারে, নয়তো এর ফল ভালো হবে না। এমন করেই অনয় বিনয় করতে লাগলো সেই জিনটা। কিন্তু জব্বার আলী বুঝতে পারলো এখন যদি সে ছেড়ে দেয় তাহলে এই জিন তারে আর ছাড়বে না। জব্বার আলী তখন বলতে লাগলো, না রে, তোরে আর ছাড়বো না। তোরে ছেড়ে দিলেই তুই আমারে মেরে ফেলবি। আজ তোরে আমি শেষ করেই দেব। এটা বলে জব্বার আলী আরো শক্ত করে ধরলো জিনটাকে। জিন বলে কথা, এইভাবে আর কতক্ষণ ধরে রাখবে? এদিকে জব্বার আলীর শক্তি প্রায় শেষ হয়ে আসছে। আর ঠিক তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো জব্বার আলীর কানে। তখন জব্বার আলী খেয়াল করলো সেই জিনটা সেখান থেকে অদৃশ্য হতে লাগলো আর বলতে লাগলো, জব্বার, কাজটা তুই ভালো করলি না, এর পরিণাম অনেক খারাপ হবে রে। এই বলে সেই জিনটা গায়েব হয়ে গেল আর জব্বার আলী সেখানেই অজ্ঞান হয়ে গেল। ফজরের নামাজের জন্য যেই মুসল্লিরা এই রাস্তা দিয়ে আসছিল তখন জব্বার আলীকে অজ্ঞান অবস্থায় সেখানে দেখতে পেল। জব্বার আলীর যখন জ্ঞান ফিরল তখন সে দেখল মসজিদে শুয়ে আছে, আর তখন সবকিছু সবাইকে খুলে বলল। সবকিছু শোনার পর সেই এলাকার হুজুর বলল, এই সমস্যা তো অনেক বড় সমস্যা। তুমি একটা কাজ করতে পারো। আমাদের পাশের এলাকায় একজন মহিলা তান্ত্রিক আছে যার নাম রহিমা তান্ত্রিক। তুমি ওনার সাথে গিয়ে দেখা করতে পারো। ইনশাআল্লাহ সে তোমার এই সমস্যার একটা সমাধান করতে পারবে। তখন জব্বার আলী আর দেরি না করে সেখান থেকে চলে গেল, আর সেখানে গিয়ে রহিমা তান্ত্রিককে পেয়েও গেল, আর রহিমা তান্ত্রিককে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর রহিমা তান্ত্রিক কিছুক্ষণ চুপ হয়ে রইল, আর তার কিছুক্ষণ পর বলল, জব্বার, তুমি এখন বাড়িতে চলে যাও। বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমার বড় ভাই আর বেঁচে নেই। তোমার ভাইয়ের দাফনের কাজ শেষ করো। আমি আগামীকাল তোমাদের বাড়িতে আসব, আর তোমাদের সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। জব্বার আলী ভাইয়ের মৃত্যুর কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে আসলো, আর বাড়িতে গিয়ে তার ভাইয়ের জানাজার কাজ শেষ করলো।
পরের দিন রহিমা তান্ত্রিক চলে গেল জব্বার আলীর বাড়িতে, আর সেখানে গিয়ে রহিমা তান্ত্রিক আদম আলীর রুমে গেল। আর রুমে গিয়ে দেখলো আদম আলী প্যারালাইজড হয়ে পড়ে আছে। তখন জব্বার আলীকে বলল উঠানে একটা বড় করে গোল বৃত্ত আঁকার জন্য। সেখানে বড় একটা গোল বৃত্ত আঁকলো, আর সেই বৃত্তের মাঝে আদম আলীকে নিয়ে শুইয়ে দিতে বলল। রহিমা তান্ত্রিকের কথা মতো সব কাজ করলো। তারপর রহিমা তান্ত্রিক উঠানে এসে সেই বৃত্তের বাহিরে বসে দোয়া পড়তে লাগলো। হঠাৎ করে আদম আলী বলতে লাগলো, কে তুই? আর আমাকে এখানে কেন ডাকলি? এখন আমার ঘুমানোর সময়। তখন রহিমা তান্ত্রিক বলল, আমি তো এখন তোর সারা জীবনের মতো ঘুমানোর ব্যবস্থা করব। এই কথা শুনে আদম আলী বলতে লাগলো, তুই আমার আবার কি করবি? তোর মতো এমন তান্ত্রিককে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। তখন রহিমা তান্ত্রিক বলতে লাগলো, তাহলে দেখি কে কারে মাটিতে মিশিয়ে দেয়। এটা বলে রহিমা তান্ত্রিক বলতে লাগলো, কালী, এবার তুমি তোমার খেলা শুরু করো। এটা বলতেই সেই বৃত্তের ভেতর শুরু হয়ে গেল তুমুল লড়াই। 2 মিনিট লড়াই চলার পর সেই জিন বলতে লাগলো, কালী, আমারে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। রহিমা, কালীকে বল আমাকে ছেড়ে দিতে। তখন রহিমা তান্ত্রিক বলল, কালী, এই জিনকে অনেক দূরে নিয়ে যাও, আর সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলো। এটা বলতেই 2টা আলো অনেক দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল, আর আদম আলী অজ্ঞান হয়ে গেল। যখন আদম আলীর জ্ঞান ফিরল তখন আদম আলী কথা বলতে পারছিল, কিন্তু অনেকদিন বিছানায় থাকার কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না। রহিমা তান্ত্রিক বলল, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাদের পরিবারের ওপর কালো জাদু করা হয়েছিল। আদম আলী একদিন কুস্তি করে অনেক বড় একজন কুস্তিগিরকে হারিয়েছিল। সেই কুস্তিগির আদম আলীর পরিবারের ওপর কালো জাদু করেছিল। এখন আর কোনো সমস্যা নেই, সব জাদুটনা কেটে গেছে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ছোট্ট একটা ঘটনা। আশা করি ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি মোকসেদ হাসান, বাসা নেত্রকোনা 7 বাই রেল ক্রসিং। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই রহিমা তান্ত্রিকের ঘটনাগুলো অনেক বেশি অসাধারণ হয়, অনেক বেশি জোশ হয়। আজকের ঘটনাটিও কিন্তু তার ব্যতিক্রম না। সত্যি বলতে মোকসেদ ভাই অন্য সময় আমাদেরকে যেভাবে ঘটনা লিখে পাঠান, কিছুটা ব্যস্ত থাকার জন্য হয়তো বা ওই রকম ডিউরেশনে বা ওইভাবে বানানগুলো চেক করতে সময় পাননি। তারপরেও ওভারঅল মোকসেদ ভাই অনেক সুন্দর গুছিয়ে ঘটনাটি লিখেছেন। আশা করি আগামীতে মোকসেদ ভাইয়ের আরও লং ঘটনা পাবো, সেই সাথে আরও বেশি গোছালোভাবে ঘটনাগুলো মোকসেদ ভাই আমাদের সাথে শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ মোকসেদ ভাই। আর প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন মোকসেদ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এবার আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি পোড়াবাড়ির জিন নামক সেই ঘটনাটি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই ও ভূত আড্ডা টিমের সকল সদস্যবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আমার নাম পরিচয় গোপন রাখছি। আজকে আমি আপনাদের মাঝে একটা সত্য বাস্তব ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর শুরুতেই ইমরান ভাই অনুরোধ রইল,
ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন আর আমাকে ইমেলের মাধ্যমে কনফার্ম করে জানিয়ে দেবেন কবে আমার ঘটনাটি প্রচার করতে যাচ্ছেন। তো এখন আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। দিনাজপুর জেলার ঘুঘুডাঙ্গা ইউনিয়নের উত্তর পাশে এক অক্ষত গ্রাম ভোপারি। মানুষের মুখে মুখে ফেরে এই গ্রামের এক পোড়াবাড়ির ভয়ের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগে এখানে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা যা রাত হলেই বাতাসে চাপা কান্না আর ফিসফিস হয়ে ফিরে আসে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দু 3টা হাড়ি এবং তাতে বন্দী 3টা জিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের গবেষক রফিকুল হক লোককাহিনী ও গ্রামীণ তন্ত্রমন্ত্র নিয়ে গবেষণা করছিলেন। তার সঙ্গে ছিল 2 ছাত্র, তানিম ও মারুফ। তারা খবর পান দিনাজপুরের ঘুঘুডাঙ্গা ইউনিয়নের ভোপারি গ্রামে একটি পোড়াবাড়ি আছে যেখানে নাকি 3টি জিন বন্দী। গ্রামে পৌঁছে তারা সাক্ষাৎ পান বৃদ্ধ আজহার আলীর সাথে। তিনি একমাত্র ব্যক্তি যিনি 1972 সালের সেই অভিশপ্ত ঘটনার প্রত্যক্ষদর্শী। তার চোখে যেন ধরা পড়ে 70 বছরের হতভাগ্য ইতিহাস। তিনি বলেন, ওই বাড়িগুলো কেউ ছয় না। খোদার কসম, যেই ছুঁয়েছে তার আর দুনিয়াতে ফেরা হয়নি। ওদের নাম নিলেও শরীর কাঁপে। হাড়ের ভেতরে বন্দি করা হয়েছে 3টা জিন, ইবলিশ, হাফসা আর রায়ান। ওরা এক একজন এক এক রকম বিভীষিকাময়ের প্রতীক। রফিকুল এই সাবধান বাণীকে গবেষণার অতিরঞ্জন ভেবে উড়িয়ে দেন। তারা সেদিন রাতে পোড়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গ্রামের লোকেরা বারবার নিষেধ করলেও 3 জনের কৌতূহল ছিল দমে যাওয়ার মতো না। পোড়াবাড়ির রান্নাঘরে তারা খুঁজে পান 3টি মাটির হাড়ি। প্রতিটির গায়ে খোদাই করে লেখা আছে জটিল আরবি লিপি, কুফরি মন্ত্র ও প্রতিটি জিনের নাম। সেই সাথে প্রতিটি হাড়ির ঢাকনার উপরে একটি সিলমোহর খোদাই করা ছিল, একটি চোখ, একটি সাপ ও একটি থুতনিবিহীন মুখ। আজহার আলী ব্যাখ্যা করেন, এই প্রতীকগুলো জিনেদের ক্ষমতা বোঝায়। চোখ প্রতীক ইবলিশের, সে মানুষের অন্তরের ঘৃণা ও লোভ দেখে। সাপ প্রতীক হাফসার, সে কাম ও মায়ার বিষ চড়ায়। আর থুতনিবিহীন মুখ রায়ানের, কারণ সে কণ্ঠরুদ্ধ মৃত্যুর প্রতীক। তারা একে একে খুলে ফেলে 3টি হাড়ির ঢাকনা। বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে আর ঘরের মোমবাতির আলো নিভে যায়। ইবলিশ আগুনের জিন, ছিল মধ্যপ্রাচ্যের প্রাচীন আগ্নেয়গিরির গুহায়। সে একসময় এক রাজাকে হিংস্র করে তুলেছিল, যার ফলে এক রাতেই 300 মানুষ মারা যায়। হাফসা সুন্দরী নারী জিন, একসময় একজন তুর্কি সুফি সাধকের শিষ্য বেশে ঢুকে তার জীবন ধ্বংস করে দেয়। সে বিভ্রান্তির দেবী, পুরুষদের মন থেকে সংসারের ভালোবাসা শুষে নেয়। আর রায়ান হচ্ছে ছায়ার জিন, ছিল পারস্যের এক সমাধিতে। একবার সে একজন শিশুকে প্রতি রাতে স্বপ্নে এসে কাঁদতে বাধ্য করেছিল। 36 দিন পর সেই শিশু ঘুমেই মারা যায়। এই 3 জিনকে বন্দী করেছিলেন আফগান তান্ত্রিক আল খাত্তাব। তিনি 1971 সালে যুদ্ধ শেষে গ্রামে এসে গোপন সাধনায় লিপ্ত হন। 7 রাতের কুফরি মন্ত্রে নিজের রক্ত দিয়ে বানান 3টি সিলমোহর। তিনি সতর্ক করে বলেছিলেন, এই মুদ্রা না ভাঙা পর্যন্ত ওরা বন্দী থাকবে, তবে যারা এগুলো ভাঙবে তারাই হবে ওদের পরবর্তী বাসস্থান। রাত 3টার দিকে পোড়াবাড়ি কেঁপে ওঠে। তানিম চিৎকার করে বলে, আমার চোখ, আমি দেখতে পাচ্ছি না, আগুন। তার মুখ গলে যায়, হাড় বেরিয়ে পড়ে। মারুফ খালি চোখে দেখে হাফসাকে। তার হাত ধরে সে এগোয় এবং বাড়ির ছাদ থেকে লাফ দেয়। তার দেহ খুঁজে পাওয়া যায় দিঘির পাশে। তার মৃতদেহে ঠোঁটে যেন হাসি লেগেছিল। রফিকুলকে অচেতন অবস্থায় পাওয়া যায় বটগাছের নিচে। তার জ্ঞান ফিরে আসে পরবর্তী সপ্তাহে, কিন্তু সে তখন ছিল দিনাজপুর মানসিক হাসপাতালে।
ডক্টর শওকত হাসান, যিনি তখন হাসপাতালের ইনচার্জ ছিলেন, সে জানান রফিকুল সারাদিন দেয়ালে তাকিয়ে থাকতো। সে বারবার বলে, ওরা এখন আমার ভিতরে, আমার চোখ দিয়ে দেখছে, আমার কণ্ঠ দিয়ে বলছে। আমরা তাকে থেরাপি দিয়েছি, কিন্তু কিছুদিন পর সে সম্পূর্ণ নির্বাক হয়ে যায়। শুধু মাঝে মাঝে সে হাড়ির মতো ঠোঁট গোল করে ফু দেয়, যেন কিছু ফেরাচ্ছে। রহিম চাচা বলে, আমার বাবা বলতো রাতে ওই বাড়ির জানালা থেকে এক শিশু হাত বেরিয়ে দিত, কিন্তু সেখানে তো কেউ থাকে না। 1991 সালে আমার মামা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পর পাগল হয়ে যায়। আরেকজন হাজেরা খালা, তিনি বলেন, আমরা ছোট থাকতে রাতে হাড়ির ঢাকনা খুলে হালকা আওয়াজ পেতাম। মা বলতেন, চুপ করো, হাফসা গান ধরেছে। মৃত গোরস্থানে পাহারাদারের ছেলে জব্বার, সে জানায়, আমার আব্বা বলতেন ওই পোড়া বাড়ির ভেতরে 3টা ছায়া হাঁটে, তারা নাম ধরে ডাকে। একবার তুমি সাড়া দিলে আর ফিরে আসা হবে না। বোপারি গ্রামের লোকেরা জানে এই ঘটনা বানানো নয়, তার প্রমাণ আজও কেউ পোড়া বাড়ির পাশ দিয়ে যায় না। বাড়ির দেয়ালে যেন রক্ত দিয়ে লেখা আছে, এখান থেকে চলে যাও। রাত নামলেই বাতাস ভারী ওঠে এবং 3টি হাড়ির গল্প আবার নিঃশব্দে ফিরে আসে। আমাদের সমাজে এমন কিছু ঘটনা আছে যেগুলো বিশ্বাস হওয়ার মতো নয়, কিন্তু বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। সত্যি বলতে, যার সাথে ঘটনা ঘটে শুধু সেই জানে ভয়ের গভীরতা কতটা হতে পারে। তো প্রথমবারের মতো ঘটনা লিখছি। আমার ঘটনাটা বেশ অগোছালো হতে পারে। ইমরান ভাই, আপনি কষ্ট করে আপনার মতো করে ঘটনাটি পড়ে শোনাবেন। তাহলে আমি আজকের মতো এখানে ঘটনা শেষ করলাম। আর দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঘটনাটি কেমন লেগেছে। আপনাদের ভালো রেসপন্স পেলে আমি আবারও আপনাদের জন্য ঘটনা লিখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও ঘটনাটি অনেকটা অগোছালো ছিল, তারপরেও ওভারঅল ভাই অনেক জোস একটা ঘটনা ছিল, মানে ভিন্ন রকম একটা ঘটনা ছিল। আপনি আপনার নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করায় আমি আপনার নামটা প্রকাশ করছি না। তো ভাই, আমি পার্সোনালি বলবো, আপনার কাছে এরকম আরও ঘটনা থাকলে অবশ্যই তা আমাদের সাথে শেয়ার করবেন। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ ভাই, ধন্যবাদ মুকসেদ ভাই, সেই সাথে ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের ঘটনাগুলো শুনছিলেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো চলে যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutaadda.stories@gmail.com bhootaadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসকান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।